हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आज बुधवार, सो ওয়েডনেসডে লাইফ সায়েন্স ফর স্কলার্স এই আলোচনাতে তোমাকে স্বাগত জানাই। আজকে যে আলোচনা করব সেখানে এনএমএমএস পরীক্ষা ক্লাস 8 এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ক্লাস 9 যে ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তাদের ওই পরীক্ষাগুলোর প্রিপারেশনে খুব সাহায্য করবে। তো আজকের আলোচনার বিষয় হলো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এর পার্ট 2। পার্ট 1-এ আমরা যে আলোচনাগুলো করেছিলাম তার মধ্যে একদম শুরুতেই ছিল কত রকমের ফসল হয়, শস্য বলতে কি বুঝি, চাষের জমির জন্য মাটি তৈরি করব কি করে, বীজ বপন করা বা বীজ বোনা সম্পর্কে জেনেছি, সেই সঙ্গে সঙ্গে সার প্রয়োগ সম্পর্কে জেনেছিলাম এবং সেখানে আমরা মুখ্য খাদ্য উপাদান এবং গৌণ খাদ্য উপাদান সেই সঙ্গে সঙ্গে এনপিকে এই জায়গাটা পর্যন্ত আমরা জেনেছিলাম। আজকের আমরা তারপর থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাব এবং শুরুতে যেটা আমরা করব সেটা হলো যে অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা ভালো কেন তার একটা আলোচনা আমরা করে দেব। তাহলে আলোচনা হচ্ছে জৈব সার কেন ভালো তা নিয়ে। তো একদম প্রথম পয়েন্টটা দেখো না, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। তো মাটির জল ধারণ ক্ষমতা বাড়লে তাহলে গাছের গোড়ায় সবসময় ভিজে থাকবে এবং আমরা সবাই জানি যে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে নিয়ে তার খাদ্য তৈরি করে। সুতরাং জল একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদের বেঁচে থাকার জন্য। আর যদি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে তাহলে সেটা উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক এবং বেঁচে থাকার পক্ষে উপযুক্ত। তাই জৈব সার ব্যবহার করা ভালো, তার কারণ এটা মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। তারপরে কি বলছে, এবার দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য করো, জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, গ্যাসীয় আদান প্রদান ভালো হয়। দেখো, মাটি যত বেশি রন্ধ্রযুক্ত হবে তত আলগা থাকবে, তত ভালোভাবে গাছের শিকড় মাটির মধ্যে প্রবেশ করতে পারবে। সেই সঙ্গে মাটির মধ্যে প্রয়োজনীয় গ্যাস প্রবেশ করলে সেটা উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক, তার কারণ সেটা মাটিকে উর্বর করে, মাটির গুণমান বজায় রাখে। ফলে জৈব সার ব্যবহার করার আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো মাটি রন্ধ্রযুক্ত হয়। এছাড়া আর কি আছে, জৈব সার উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়। আমরা জানি খুব ছোট ছোট যে সমস্ত প্রাণ রয়েছে তাদেরকে আমরা জীবাণু বলি। এই জীবাণুগুলোর মধ্যে অনেকগুলি আমাদের উপকারী। তো জৈব সার মাটিতে সেই উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে, ফলে মাটির গঠনকে উন্নত করে। এই জন্যই আমরা অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করব। অ্যামোনিয়াম সালফেট NH4 একটা গুরুত্বপূর্ণ অজৈব সার। ঠিক তেমনি সোডিয়াম নাইট্রেট আর একটা গুরুত্বপূর্ণ অজৈব সার। অ্যামোনিয়াম ফসফেট এটা আরেকটা গুরুত্বপূর্ণ সার। তো এই সমস্ত সারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল পরিমাণে ব্যবহার হয়, কিন্তু এইগুলো জমির গুণমানকে নষ্ট করে দেয়, জমিকে আম্লিক করে তোলে। সেই জন্য আমরা বর্তমানে এই অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার দিকে ঝোঁক বাড়িয়েছি। এরপরের আলোচনা হচ্ছে কিভাবে আমরা একটা জমির গুণমান বজায় রাখব। জমিতে যদি আমি একটানা চাষ করতেই থাকি, যে উদ্ভিদ চাষ করলাম, যে শস্য চাষ করলাম, সেই শস্য মাটি থেকে প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে নিল, ফলে আবার যদি সেইগুলোকে নতুন করে তৈরি হতে হয় বেশ কিছুটা সময় দিতে হবে। তার কারণ মাটির মধ্যে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যদি আমি জৈবিক উপায়ে বাড়াতে চাই তাহলে এই মাটিতে জৈব পদার্থ মিশতে দিতে হবে এবং সেই জৈব পদার্থ মিশতে দেওয়ার জন্য বেশ কিছুটা সময় দরকার।
তাই সঙ্গে সঙ্গে নতুন কিছু চাষ করলে ফসল ভালো হয় না। তাই অন্যতম একটি উপায় হলো জমিকে অনাবাদি রেখে দেওয়া, অর্থাৎ জমিতে কোনো কিছু চাষ না করা। পরপর দুবার ফসল চাষের মাঝখানে জমিতে কোনো কিছু চাষ না করে বরং এই সময়ে মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জৈব বস্তু জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মেশার সুযোগ দিতে হয়। দিলে ওই জমিটা আবার পরবর্তী চাষের জন্য উপযুক্ত হয়। এছাড়া বিজ্ঞানসম্মত উপায়ে আরও একটা খুব ভালো উপায় হলো শস্য আবর্তন। শস্য আবর্তন বিষয়টা কি না, মনে রাখতে হবে সব ধরনের শস্য বা সব ধরনের উদ্ভিদ সমান ধরনের জৈব বা অজৈব পদার্থ মাটি থেকে নেয় না। বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্য বিভিন্ন রকম চাহিদা রয়েছে। তো যদি আমরা কোনো একটা জমিতে এক রকমের ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে থাকি, অর্থাৎ বর্ষার সময় যেমন আমাদের দেশের জমিগুলোতে ধান চাষ হয়, ঠিক তেমনি শীতের সময় ডাল বা কলাই জাতীয় শস্য চাষ করা হয়, তারপরে নতুন করে ধান চাষ করা হয়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একবার ধান, একবার ডাল বা কলাই এই জাতীয় চাষ করলে কি হয় না, জমির উর্বরতা বজায় থাকে। উপরন্তু এই যে ডাল বা শিম্ব গোত্রীয় যে উদ্ভিদ, মুগ, মসুর, এদের উদ্ভিদে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। রাইজোবিয়াম নামে এক রকমের মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী মানে হচ্ছে পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ এরা উদ্ভিদের মূলে গুটি বা অর্বুদ বানিয়ে তার মধ্যে বসবাস করে, উদ্ভিদের থেকে পুষ্টি গ্রহণ করে। তার বিনিময়ে এরা কি করে না, বায়ুর নাইট্রোজেনকে মাটির মধ্যে বিভিন্ন নাইট্রোজেন জাতীয় যৌগ তৈরি করে মিশতে সাহায্য করে। ফলে মাটিতে নাইট্রোজেনের যৌগের পরিমাণ বাড়ে। আর এই নাইট্রোজেন হলো, দেখো, NPK, এই যে তিনটে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তার মধ্যে অন্যতম এবং প্রথম। ফলে রাইজোবিয়াম মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, এর ফলে মাটির উর্বরতা বাড়ায়। তাই পরবর্তীকালে আবার যখন চাষ করা হয় সেই চাষে ফসলের পরিমাণ বাড়ে। এই যে উপায় বা এই যে পদ্ধতি, যাতে করে একটি ফসল চাষ করার পরে আবার অন্য ফসল চাষ, এবং ভাবনা চিন্তা করে এমন ফসল চাষ করা যাতে করে একটি ফসলের জন্য অন্য ফসলের অসুবিধা না হয়, এই বিষয়টাকে আমরা বলি শস্য আবর্তন করা। তাহলে এই ছিল তোমার সার প্রয়োগ বা জমির উর্বরতা আমরা কি করে ধরে রাখবো সে সংক্রান্ত আলোচনা। এবারে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে চলেছি সেটা হলো জলসেচ। আমরা আগেই বলেছি যে জল হলো বেঁচে থাকার জন্য অন্যতম উপাদান। আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। জল দেওয়া ছাড়া কখনোই আমরা কোনো চাষবাস করতে পারবো না। এই ব্যাপারটাকে আমরা বলছি জলসেচ। ভারতবর্ষে আগে কৃষি ছিল জলবায়ু নির্ভর, মূলত মৌসুমি বায়ুর উপরে চাষ নির্ভর করত। মৌসুমি বায়ুর খামখেয়ালি পড়ার জন্য চাষে অনেক সমস্যাও হতো। কিন্তু পরবর্তীকালে আমরা যখন কৃষিতে ধীরে ধীরে উন্নতি করলাম, তখন কেবলমাত্র জলবায়ুর উপরে চাষকে ছেড়ে না দিয়ে আমরা নানা উপায়ে জমিতে জল আনার ব্যবস্থা করেছি, যাকে বলছি জলসেচ। তার পদ্ধতিগুলোর মধ্যে একটা হলো বড় বড় নদী থেকে খাল কেটে দূরবর্তী জমিতে নিয়ে যাওয়া, কিংবা উঁচু জায়গাতে পার্বত্যময় এলাকাতে বড় বড় পুকুর খনন করে তার মধ্যে জলকে জমিয়ে রাখা, প্রয়োজনে নদীতে বাঁধ দিয়ে বর্ষার জল বেশি বেশি করে ধরে রাখা, যাতে প্রয়োজনে পরবর্তীকালে ধীরে ধীরে জলটাকে ছাড়া যায়। এরকম নানা প্রকল্প আমরা গ্রহণ করেছি। তো তোমাদের বইয়েতেও এখানে অনেকগুলো পদ্ধতি আলোচনা করেছে যে কীভাবে
আগেকার দিনে জলসেচ করা হতো। এখন অবশ্য জলসেচের বেশিরভাগটাই ইলেকট্রিক নির্ভর হয়ে গিয়েছে। আমরা ইলেকট্রিক পাম্প ব্যবহার করে খাল বা কুয়ো বা অগভীর নলকূপ থেকে জল তুলে ব্যবহার করি, কিন্তু আগে অনেক রকমের পদ্ধতি আমরা ব্যবহার করতাম। দড়ি, বালতি, পুলি, নালা ব্যবস্থা। কি করা হয় এখানে না, কুয়ো বা জলের যে উৎস সেখান থেকে বালতিতে দড়ি বেঁধে জল তুলে পুলির সাহায্যে আমরা তুলি সেখানে, এই জন্য পুলি ব্যবহার করা হচ্ছে। পুলি মানে এরকম গোল চাকা, যার উপর থেকে সহজে দড়িকে টেনে টেনে তোলা যায়, চাকাটা ঘুরিয়ে সহজ হয়। তারপর সেই জলটা নালায় ঢেলে দিলে সেই নালাটা জমি পর্যন্ত যায়। এটা ছিল দড়ি, বালতি, পুলি, নালা ব্যবস্থা। এছাড়া আছে দোলানো ব্যবস্থা বা দোলনা ব্যবস্থা। এখানে কি করা হয় না, এই দোলনা ব্যবস্থাতে একটা পাত্র থাকে যেটা কিনা সহজে জল তুলতে পারবে। তো সেই পাত্রের দুদিকে দড়ি বেঁধে দুদিকের মানুষ এই দুটো দড়ি দু হাতে ধরে দুজন একসঙ্গে তালে তালে পুকুর বা খালে বা নদীর মধ্যে এই যে ডোঙাটাকে এটাকে ডুবিয়ে নিয়ে তাতে করে জল তুলে নালায় ফেলা, একে আমরা বলছি দোলনা ব্যবস্থা। ওকে, তারপরে ছিল চেন পাম্প পদ্ধতি। এটা অবশ্য এখনো পর্যন্ত রাজস্থান বা পশ্চিম ভারতে এখনো পর্যন্ত এই ব্যবস্থাটা খুব জনপ্রিয় একটা ব্যবস্থা। গরু বা অন্যান্য প্রাণীর সাহায্যে একটা বড় চাকা ঘোরার ব্যবস্থা থাকে। এই চাকার সঙ্গে একটা চেন জোড়া থাকে এবং এই চেনের গায়ে লাগানো থাকে কৌটো, যে কৌটোগুলো চেনটা ঘোরার কোনো একটা পর্যায়ে গিয়ে পুকুরে ডুববে এবং দেখো যখন পুকুর থেকে উঠবে এই চেনটা, তখন এই কৌটোগুলো বা বালতিগুলো জলে ভরে যাবে। এবার এই চেন যখন আস্তে আস্তে ঘুরছে, বড় চাকার মাথায় এলো, এরপর দেখো এই বালতিগুলো কিন্তু এখানে জলটা খালি করে দেবে। যেখানে জলটা খালি করলো সেখান থেকে আমরা ড্রেন কেটে জমি পর্যন্ত নিয়ে যাব। এই হলো তোমার চেন পাম্প পদ্ধতি। এখানে মূলত পশু শক্তিকে কাজে লাগানো হতো। রাহাত পদ্ধতি বলে একটা পদ্ধতি রয়েছে, রাহাত। এখানে বড় কুয়ো আর চাকা ব্যবহার করা হয়। চাকার গায়ে অনেকগুলো বালতি লাগানো থাকে। পশুর শক্তিকে কাজে লাগিয়ে ওই চাকা ঘুরিয়ে আমরা কুয়ো থেকে জল তুলি। এটা পার্সি চাকা বা রাহাত পদ্ধতি বলে। তোমাদের বইতে ছবি দেওয়া আছে, দেখবে একই রকম পদ্ধতি, কিন্তু তখন আমরা সেটাকে এই চেন পুলিটাকে পশু শক্তির সাহায্যে টানছি। এছাড়া যে ঢেকাল পদ্ধতি, ঢেকি আমরা এখনকার দিনের ছেলে মেয়েরা তোমরা দেখোনি, এরকম একটা কাঠের তৈরি স্ট্রাকচার ছিল যার মাঝখানে আলম্ব করা থাকতো। পা দিয়ে চাপলে এই মাথাটা ওপরে ওঠে, ছেড়ে দিলে পড়ে যায়, প্রচণ্ড ভারী। এই মাথাটা ধীরে ধীরে ভারী করা হয়েছে, এটা চওড়া ভারী। আর তলায় এখানে গর্তের মধ্যে ধান দেওয়া হতো। ধানের উপরে ঢেকি পড়লে ধানের খোসা ছাড়িয়ে গিয়ে চাল বেরিয়ে আসতো, যাকে আমরা ঢেকি ছাঁটা চাল বলতাম। তো ঢেকাল পদ্ধতিটা অনেকটা এরকম যে একটা লম্বা ডোঙা রয়েছে যার মাঝখানে আলম্ব করা আছে, পা দিয়ে চেপে এই মাথাটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় এবং এর মাথার দিকটা বেশ ভারী করা হয়, যাতে করে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে এটা ঢেকির মতোই মাথাটা নিচু হতো এবং নালায় গিয়ে জল করতো। একে বলে ঢেকাল পদ্ধতি। বর্তমানে অবশ্য জল সেচ করার পাশাপাশি আমরা জল সংরক্ষণেও প্রচুর নজর দিচ্ছি। এই জল সেচ তো করবো ঠিকই, সেই সঙ্গে সঙ্গে মিষ্টি জল, যার পরিমাণ গোটা পৃথিবীতে মোট জলের মাত্র 3% হলো মিষ্টি জল, যেটা কিন্তু চাষবাস বা পান করার কাজে ব্যবহারযোগ্য। তো এই জল যাতে খুব সহজে নষ্ট হয়ে না যায়, এই জলকে বাঁচাবার উদ্দেশ্যে আমরা এখন এমন কিছু পদ্ধতি গ্রহণ করেছি যাতে করে অল্প জলে আমরা জলসেচ করতে পারি। যার মধ্যে অন্যতম হলো ফোয়ারা পদ্ধতি। ফোয়ারার সাহায্যে ছিটিয়ে জল দেওয়া, এতে করে একটা বৃষ্টি বৃষ্টি অনুভূতিও জন্মায় উদ্ভিদের কাছে। সেই সঙ্গে সঙ্গে অল্প জলে মাটির ওপরটা খুব সহজে ভেজানো যায় এবং এই ফোয়ারা ব্যবস্থা যেহেতু রেগুলারাইজড সিস্টেম,
যেখানে ফোয়ারা ব্যবস্থায় যে বাগানে বা যে মাঠে জল দেওয়া হবে সেখানে ফোয়ারা ব্যবস্থা কন্টিনিউ লাগানোই থাকে, খোলা হয় না। তাই আমরা চাইলে প্রতিদিন বা একদিন ছাড়া যখন তখন প্রয়োজনে জল দিতে পারি, তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও পড়ে না। আগেকার দিনে মানুষেরা কি করতো, অল্প লোকবল বা অল্প তার হাতে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, ফলে বেশি করে একবার জল দিয়ে দিত যাতে করে তাকে বারবার জল দিতে না হয়। কিন্তু এখানে আমরা তা করছি না, জল বাঁচাবার উদ্দেশ্যে আমরা প্রতিদিনই অল্প অল্প পরিমাণ জল ফোয়ারার সাহায্যে দিতে পারি। আর আরেকটা পদ্ধতি হলো ড্রিপ পদ্ধতি, এটাও খুব ভালো পদ্ধতি। এই ড্রিপ পদ্ধতিটা হলো এই যে যেখানে দরকার কেবলমাত্র সেখানেই গিয়ে জলটা পড়বে, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে জল যাবে এবং সেই জল ফোঁটা ফোঁটা করে গাছের গোড়াতেই পড়বে, একেবারে যে জায়গায় প্রয়োজন কেবলমাত্র সেখানেই ওই জল পড়বে। এটাকে আমরা ড্রিপ পদ্ধতি বলছি। এখানে একটা প্রজেক্ট আমরা করেছিলাম একবার, যে মাটির মধ্যে একটা কৌটো বা ড্রাম এইভাবে ঢুকিয়ে রাখা, যেটা কিনা বৃষ্টির জলে অটোমেটিক পূর্ণ হতে পারে, অথবা আমি যে জল সেচ করলাম সেই জলে পূর্ণ হতে পারে। এরপরে এই বোতলের গায়ে ছোট ছোট ছিদ্র করা থাকতো, যার মধ্য দিয়ে দড়ি ফেলে সেই দড়িটা গাছের গোড়া পর্যন্ত দেওয়া থাকতো। ফলে দড়িটা ভিজে গিয়ে পৃষ্ঠ টানের ক্রিয়ায় এই কৌটোর মধ্যে জমে থাকা জল কিন্তু সবসময় ওই গাছের গোড়ায় গিয়ে পৌঁছাতো, ঠিক আছে। এবং এই কৌটো শুকনো না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার আর জল দেওয়ার প্রয়োজন পড়তো না। এইভাবে অনেক কম জল ব্যবহার করে আমরা অনেক ফসল ফলিয়েছি একটা সময় এই প্রজেক্টের সাহায্যে। তোমরাও চাইলে বাড়িতে করে দেখতে পারো। ওকে, তাহলে এই হলো জলসেচ। এরপরে শস্য উৎপাদনের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আগাছা দমন। আগাছা হলো সেই সমস্ত গাছ যেটা কিনা অপ্রয়োজনীয়। আমি যে ধরনের চাষ করতে চাইছি সেই চাষের পক্ষে যেটা গুরুত্বপূর্ণ নয় সেই ধরনের গাছই হলো আগাছা। এগুলোকে আমরা নির্মূল করব। কেন নির্মূল করব? তার কারণ এগুলো নির্মূল না করলে জমির যে পুষ্টি উপাদান, যে সার আমরা প্রয়োগ করছি সেটা শুধু শুধু ওই গাছগুলো গ্রহণ করবে। ফলে আমার যে শস্য উৎপাদনের জন্য যে গাছ, তাদের খাদ্যের ঘাটতি দেখা দেবে। তোমাদের বইতে 3 রকমের আগাছার ছবি দিয়েছে, দেখবে। একটা হলো অ্যামারান্থাস, একটা সাধারণ ঘাস, একটা চেনোপোডিয়াম। এই ঘাসের আবার অনেক রকমের নাম আছে, তারা ঘাস, দুর্বা, এছাড়া আরো অনেক রকমের ঘাস রয়েছে। এগুলোকে আমাদের চিনতে হবে। আমরা চিনতে পারবো, আমরা যে গাছ চাষ করছি সেই গাছের থেকে এটা সম্পূর্ণভাবে আলাদা। ফলে এগুলোকে চিনে ফেলে এগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। তবে যখন আমরা প্রথম মাটি তৈরি করছি, যখন আমার জমিতে আমার শস্য উৎপাদনের জন্য যে গাছগুলো সেগুলোর কিছুই নেই, তখন ধীরে 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 একটা একটা করে গাছ না তুলে দিয়ে আমরা সরাসরি সবগুলো গাছকে একসঙ্গে মেরে ফেলার জন্য আমরা রাসায়নিক প্রয়োগ করতে পারি। যেমন 2,4-D, যেমন ড্যালাপন, যেমন পিক্লোরাম, এগুলো হচ্ছে আগাছানাশক। এই সমস্ত আগাছানাশক ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম, ঘাস এগুলোকে আমরা মেরে ফেলতে পারি। আর যদি চাষের মাঝখানে এই ঘাসগুলো জন্মায় তখন কোনো উপায় নেই, তখন একটাই উপায়, ধরে 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 প্রত্যেকটা ঘাস ধরে 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 আমাকে তুলে দিতে হবে। এটাই হলো আগাছা দমন। এরপর ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। মনে রাখতে হবে যে খাদ্যের প্রয়োজন শুধুমাত্র মানুষের নেই, খাদ্যের প্রয়োজন যে কোনো প্রাণীরই রয়েছে। তার কারণ কোনো প্রাণী তার নিজের দেহে খাদ্য উৎপাদন করতে পারে না। তাহলে মানুষ যেমন খাদ্য খাবে, ঠিক তেমনি অন্যান্য প্রাণীরাও খাদ্য খাবে। আর যদি কোনো জায়গায় চাষ হয়ে থাকে তখন অতি সহজে কোনো এক ধরনের ফসল অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বলে যে কোনো কীট পতঙ্গ, পোকা মাকড় তারা কিন্তু ওই গাছের গোড়ায় গিয়ে বাসা বাঁধে এবং তারা কি করে না, তারা ওই সমস্ত ফসলগুলো খেয়ে ফসলের ক্ষতি করে। কারণ মানুষ ক্ষতি করে এই কারণে, তার কারণ মানুষ তার নিজের প্রয়োজনে ফসলটা তৈরি করছে, সেটা কীট বা পতঙ্গে খেয়ে নিচ্ছে। তাই যদি আমরা
চাই যে বেশি বেশি করে আমরা ফসল ফলাবো, তাহলে অতি অবশ্যই কীটপতঙ্গকে কী করতে হবে, কীটপতঙ্গকে আমাকে দমন করতে হবে। তা না হলে আমি আমার জন্য ভালো খাদ্য উৎপাদন করতে পারবো না। যদিও বৃহত্তর স্বার্থে যদি বলা যায় তাহলে বলতে হবে যে কীটপতঙ্গ দমন করার প্রয়োজন নেই, তার কারণ যে খাদ্য উৎপাদন হচ্ছে সেই খাদ্য কোনো না কোনো জীব গ্রহণ করছে, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। কিন্তু আমি যদি মনে করি যে আমার জন্য যে খাদ্য তৈরি করছি সেই খাদ্য আমাকে বেশি করে পেতে হবে, সেখানে অসুবিধা হচ্ছে, তাহলে অতি অবশ্যই কীটপতঙ্গ আমাকে দমন করতে হবে। তো এই কীটপতঙ্গের মধ্যে উই, গুবরে পোকা, গরু পোকা, পঙ্গপাল এরকম অনেক ধরনের রয়েছে, এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এগুলো আমরা কি করতে পারি না, কোনো কোনো পতঙ্গকে আমরা আলোর সাহায্যে মারতে পারি। যেমন এরকমভাবে একটা আলো জ্বালিয়ে দিয়ে, কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিয়ে তার গোড়ায় আমরা জল রেখে দিলে ওই পতঙ্গগুলো জলে এসে পরে অনেক সময় মারা যায়। আর যদি কেরোসিন তেলই রাখা থাকে তো কেরোসিন তেলের সংস্পর্শে আসা মাত্র মারা যায়, এটা একটা উপায়। তাছাড়া অনেক সময় তীব্র আলো ফেলে ফেলে রাতের অন্ধকারে পতঙ্গগুলোকে দেখে দেখে কাঁচি বা এই জাতীয় ছুরি দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হয়। যখন দেখা যায় যে কোনো একটা গাছে এত পরিমাণ কীট বা পতঙ্গ ধরেছে যাকে আর বাঁচানো সম্ভব নয়, বা আমি অনুভব করছি যে ওই কীটপতঙ্গগুলো দূর করতে গেলে গাছটাই হয়তো মারা যাবে, সেক্ষেত্রে খরচ না করে এই গাছটাকে পুরো সম্পূর্ণ গোড়া থেকে উপরে তুলে বাইরে ফেলে দেওয়া হয়। আর সেই সঙ্গে সঙ্গে কিছু কেমিক্যাল তো রয়েছে, এই কেমিক্যালগুলোও কিন্তু ক্ষতি করে। তো প্রচুর ছত্রাক রয়েছে যারা আলুতে ধসা রোগ সৃষ্টি করে। আবার এক ধরনের পতঙ্গ রয়েছে যারা কিনা গাছের কাণ্ডে ফুটো করে দেয়, ফলে গাছ শুকনো হয়ে মারা যায়। কোনো কোনো পতঙ্গ রয়েছে যারা কিনা গাছের মূল খায়, ফলে গাছটা ভেতর মানে তুমি গাছের কোনো পরিবর্তন দেখতে পাবে না, অথচ গাছটা ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হয়ে মারা যাবে। তো এগুলো রয়েছে, এগুলোকে দূর করার জন্য, এগুলোকে মারার জন্য আমরা ডিডিটি ব্যবহার করি, বিএইচসি ব্যবহার করি, ম্যালাথিয়ন ব্যবহার করি। এরা সব হচ্ছে তোমার জীবাণুনাশক। ওকে, ফসলের ক্ষতি কেবলমাত্র কীটপতঙ্গ পোকামাকড় করে তা নয়, অনেক সময় কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীও রয়েছে, যেমন ইঁদুর, ছুঁচো, এদেরকে আমরা পেস্ট বলে থাকি, এরাও কিন্তু অনেক ক্ষতি করে থাকে। তো এদের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি না, রাসায়নিক উপায় অবলম্বন করি। যে সমস্ত রাসায়নিকগুলো পেস্টগুলোকে মারতে সাহায্য করে তাদেরকে আমরা বলি পেস্টিসাইড, যেগুলো পতঙ্গ মারতে সাহায্য করে তাদেরকে বলি ইনসেকটিসাইড, যেগুলো ছত্রাক নাশ করে তাকে বলি ফাঙ্গিসাইড, এরকম নাম দেওয়া হয়েছে। এগুলো মূলত রাসায়নিক পদার্থ। তবে অনেকে আবার জৈবিক পদ্ধতিতে কাঁচা লঙ্কার পেস্ট, নিম পাতার ফুটিয়ে যে জল বা মেথি ভিজিয়ে যে জল, সেগুলো ব্যবহার করেও, গোমূত্র প্রয়োগ করেও অনেকে কি করে না গাছের পোকামাকড়গুলোকে দূরে সরায়। কারণ পোকামাকড়গুলো দূরে সরাতে না পারলে ফসল ভালো পাবো না। তবে এগুলো ব্যবহারের একটা বিরাট বড় বিপদ রয়েছে। বিপদ হলো এই যে প্রথম দিকে পতঙ্গগুলি এই সমস্ত বিষ প্রয়োগে বা এই সমস্ত রাসায়নিক প্রয়োগে মারা গেলেও তাদের মধ্যে অনেকেই ওই রাসায়নিক বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এবং তাদের এই প্রতিরোধ গড়ে তোলাটা ধীরে ধীরে বংশানুক্রমিক হয়, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে বিশেষ একটি রাসায়নিক আর ওই ধরনের পোকামাকড়কে নষ্ট করতে পারে না। যার খুব ভালো এক্সাম্পল আমরা দেখতে পাই মশা তাড়ানোর ক্ষেত্রে। যে সমস্ত উপাদানগুলো দিয়ে আগে আমরা মশাকে প্রতিরোধ করতাম, এখন কিন্তু সেগুলো দিয়ে আর পারা যায় না। তার কারণ ওগুলোর বিরুদ্ধে ওরা প্রতিরোধ গড়ে তুলেছে। এটা একটা বিরাট বড় ক্ষতি। তো এই প্রতিরোধটাকে ভাঙতে গেলে আমাকে নিত্য নতুন আরো নতুন নতুন বিষ বা কেমিক্যাল আমাকে আবিষ্কার করতে হবে, এবং তাদের তীব্রতা বা মাত্রা অনেক বাড়াতে হবে। এখন এই তীব্রতা বা মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন অনেক সময় হয় কি, এরা ফসলের মধ্যে প্রবেশ করে এবং ফসলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। ফলে খাদ্য শৃঙ্খলে তুলনামূলক যারা উচ্চতর প্রাণী তাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়। সুতরাং পেস্ট নিয়ন্ত্রণ করা বা ফাঙ্গাস নিয়ন্ত্রণ করা যেমন অত্যন্ত জরুরি, ঠিক তেমনি এটা কিন্তু আবার অনেক দিক দিয়ে ক্ষতিকারক। আমরা জানি পিঁপড়ে
মৌমাছি, প্রজাপতি, এগুলো গাছের পরাগ মিলনে অত্যন্ত সাহায্য করে। এরকম পরাগ মিলন না হলে ফসলই হবে না। অথচ আমি যখন বিষ প্রয়োগ করব তখন ওরাও কিন্তু মারা যায়। ফলে অনেক উপকারী জীব এই সমস্ত বিষ প্রয়োগে মারা যায়, এটাও কিন্তু একটা ক্ষতি। সেই জন্য জৈবিক পদ্ধতি একটা রয়েছে। জৈবিক পদ্ধতি হলো পরভূক কিছু প্রাণীর বৃদ্ধিতে সাহায্য করা, যারা কিনা বিভিন্ন রকমের পোকামাকড়গুলো খেয়ে ফেলতে পারে। যেমন এখানে তোমাদের বইতেই উদাহরণ দিয়েছে, প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রু যেমন মথ, রস শোষক পোকা, উই, উচ্চিংড়ে প্রভৃতি ধরে ধরে খায়। তাছাড়া কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওইসব জীবদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। তো আমরা যদি বেছে বেছে ওই সমস্ত জৈবিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যবহার করি, সেটা তুলনামূলক ভালো। এরপরে যে আলোচনাটা করা হয়েছে এখানে তোমাদের বইতে, এটা একটু জাস্ট পড়ে নিতে হবে ভালো করে। এর মধ্যে থেকে কিছু তথ্য রয়েছে। ফসল তোলা, ফসল তোলার মধ্যে ফসল মাড়াই, ঝাড়াই, তারপর হারভেস্টার নামে একটা যন্ত্রের কথা এখানে বলছে, যান্ত্রিক উপায়ে ফসলকে তুলে আনা ফসল পেকে যাওয়ার পর। এবং তারপরে হলো ফসলকে সংরক্ষণ করা। আমরা যে ফসল তুলেছি সেই ফসলকে সংরক্ষণ করার জন্য বড় বড় তোমার শস্যাগার রয়েছে। এগুলো মূলত বায়ুহীন ঘর। এই বায়ুহীন ঘরকে আমরা বলছি সাইলো, SILO, সাইলো, বায়ুহীন ঘর, যেখানে আমরা শস্যগুলোকে রাখতে পারি। বায়ুহীন কেন না, দেখো যে সমস্ত পেস্ট জাতীয় প্রাণী রয়েছে তারা যাতে ওই ঘরে বেশি দিন বাঁচতে না পারে বা থাকতে না পারে। আর তাছাড়া অক্সিজেনই হলো যে কোনো কিছুকে খারাপ করার জন্য মূল একটি গ্যাস। তাই চেষ্টা করা হয় যে অক্সিজেন বিহীন কোনো স্থান তৈরি করতে, অক্সিজেন কম রাখার চেষ্টা করা হয়, এতে করে পেস্ট নিয়ন্ত্রণে থাকে, সেই সঙ্গে ফসলগুলো ভালো থাকে। তো এই জায়গাটা মূলত ভালো করে পড়বে। এখান থেকে বেশ কিছু তথ্য আমরা তুলে নিয়েছি, যেগুলো কিনা প্রশ্ন আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। তো তোমরা ডেসক্রিপশন বক্সে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করে তোমাদের অগ্রগতি যাচাই করে নাও। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার সাথে কানেক্ট হয়ে তোমাদের অগ্রগতি নিয়ে আমার সঙ্গে আলোচনাও করতে পারো। ওকে, চলো আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। যারা যারা পুরনো অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে যে কোনো পরীক্ষা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।